মানে যেহেতু প্রচুর ছেলেমেয়ে আইটি প্রফেশনেও রয়েছে বা ডেস্ক জবে রয়েছে, তাদের ওই সারাদিন বসে থাকতে হয় এবং দুটো সমস্যা হচ্ছে। এক হচ্ছে ওয়েট গেইন হচ্ছে, আর দুই হচ্ছে ব্যাক পেন একটা খুব কমন ডিজিজে পরিণত হয়েছে। এই দুটো বিষয় নিয়ে আপনি কি বলবেন? তো সিম্পল সলিউশন একটা আছে, যেটা হলো 90-90-90 রুল। যেটাতে কি করতে হবে আপনার, তো ভাইটামিন ডি একটা খুবই ক্রুশিয়াল ভিটামিন আমাদের জন্য। শরীরে আমরা অনেক হয়তো ডায়েটারি ক্যালসিয়াম খাচ্ছি, কিন্তু তার ক্যালসিয়ামটা হয়তো শরীরে অ্যাবজর্বই হচ্ছে না, পুরোটা হয়তো গাট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেইটা হওয়ার মেইন রিজন হলো ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। তো ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সিম্পল আমাদের যে সাইন্সগুলো আমরা দেখি বা সিমটমসগুলো আমরা দেখি, এইটার সাথে ডাক্তারবাবু আরেকটা বিষয় হচ্ছে যে বহু মানুষের এখন মানে যেহেতু প্রচুর ছেলেমেয়ে আইটি প্রফেশনেও রয়েছে বা ডেস্ক জবে রয়েছে, তাদের ওই সারাদিন বসে থাকতে হয় এবং দুটো সমস্যা হচ্ছে। এক হচ্ছে ওয়েট গেইন হচ্ছে, আর দুই হচ্ছে ব্যাক পেন একটা খুব কমন ডিজিজে পরিণত হয়েছে। এই দুটো বিষয় নিয়ে আপনি কি বলবেন? তো সিম্পল সলিউশন একটা আছে, যেটা হলো 90-90-90 রুল। যেটাতে কি করতে হবে আপনার থাই এবং নি এর মধ্যে একটা 90 ডিগ্রি তৈরি করতে হবে। তার মানে আপনার ফুটটা যেন গ্রাউন্ডে টাচ হয়ে থাকে। মানে আপনি একটা ডেস্ক জব করছেন, আপনার ডেস্কে যখন আপনি বসে কাজ করছেন সেই সময় আপনার পা যেন গ্রাউন্ডে প্রপারলি রেস্টেড থাকে এবং হাঁটুটা অ্যারাউন্ড 90 ডিগ্রির কাছাকাছি ভাঁজ থাকবে। হিপ আর বডির মধ্যেও এগেন 90 ডিগ্রি। এই আমরাই একটু ব্যাকে হেলে বসে আছি, তো উই ক্যান কিপ ইট অ্যাট 90 ডিগ্রি তাকি স্পাইনটা আমাদের প্রপারলি রেস্টেড থাকে। এবার তাছাড়া এলবো আর হাতের মধ্যে একটা 90 ডিগ্রি, মানে যেখানে আপনি ডেস্কে কাজ করছেন হাতটা যেন প্রপারলি রেস্টেড থাকে। বেশিরভাগ আমরা কম্পিউটারে কাজ করি, তো যে মাউসটা আছে, যে মাউসটা নিয়ে সারাক্ষণ আমরা কাজ করছি, সেটা একটা পজিশনে আমরা হাতটাকে বা এলবোটাকে হয়তো আমরা প্রপারলি ডেস্কে রাখলাম না, তো শোল্ডারটা কিন্তু আমাদের সারাদিন মাসেলটা অ্যাক্টিভ থেকে স্ট্রেন পড়ছে। ঘাটটা হয়তো একটু আগের দিকে ঝুঁকিয়ে আমরা সারাদিন কাজ করছি, একটা টেক্স নেক বা নেকের একটা হাম্প মতো তৈরি হচ্ছে বা মাসেলগুলো স্প্যাজম হয়ে যাচ্ছে, কাঁধে ব্যথা শুরু হয়ে গেল আমাদের। তো এই টাইপের প্রবলেম জেনারেলি আমরা বলি যে ডেইলি লাইফ লিভিং যেগুলো প্রবলেম হয় এগুলো কাটানোর খুব ইজি উপায় যদি নিজেদের আর্গোনমিক্স মানে বসার পশ্চার বা এগুলো আমরা ঠিকঠাক রাখি। অর্থাৎ সবসময় একটা সতর্কতাও বজায় রাখা উচিত যে যেটা করছি সেটা ইজ ইট গুড ফর মাই হেলথ অর নট, ইয়েস। নাহলে সমস্যা। এইটার সাথে সাথে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ধরুন বিভিন্ন ধরনের খেলাধুলা মানুষ করতে যায়, আপনি অলরেডি বললেন যে কোন কোন খেলায় মূলত কোন কোন ইনজুরিগুলো আসে। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মানে সব থেকে বেশি ক্রিটিক্যাল ইনজুরিটা কোনটা হয়, যেটা সারাতে বা রিহাব করতে অনেকটা সময় লেগে যায়? তো এটাতে একটা ছোট্ট কথা বলবো যে ধরুন স্প্রেন হয় অনেক সময় স্ট্রেন হয়। তো স্প্রেন বলতে বুঝি আমরা লিগামেন্ট, মানে যেটা হাঁটু বা যে কোনো জয়েন্টে আমাদের লিগামেন্ট একটা দড়ির মতো স্ট্রাকচার থাকে, হাড় আর হাড়ের মধ্যে এগুলো আমাদের ধরে রাখে। তো যদি এইরকম কোনো লিগামেন্ট কমপ্লিটলি টিয়ার হয়ে গিয়ে থাকে, তার সাথে এক্স্যাক্টলি যদি কমপ্লিটলি ছিঁড়ে যায় এবং তার সাথে হাড়ও ভেঙে গেছে, তো যদি এইরকম টাইপের কোনো ট্রমা হয় যেটাতে হাড়ও ভাঙা আছে এবং লিগামেন্টেও ইনজুরি আছে এবং মাল্টিপল লিগামেন্টস ইনভলভ হয়ে আছে, সেইগুলো সবসময় কমপ্লিকেটেড ইনজুরিজের দিকে আমরা ধরি। এবং আমরা এরকমও প্লেয়ার্সদের পেয়েছি যাদের কিন্তু ভাস্কুলার ইনজুরি, মানে ধমনী বা শিরাতেও ইনজুরি হয়েছে এই টাইপের ইনজুরির সাথে। এক্স্যাক্টলি। তো সেইগুলোতে তাদের রক্ত সঞ্চালন পায়ের হয়তো কম হয়ে যেতে পারে, সেরকমও ইনজুরি থাকে। তখন ওইগুলো ইমিডিয়েট রিপেয়ার বা এই সব রিপেয়ার করার পরেও তাদের আবার খেলায় ফেরার চান্স কিন্তু অনেকটাই প্রবলেমেটিক হয়। সেই ক্ষেত্রে যদি এরকম টাইপের ইনজুরি হয়, মাল্টিপল বোন বা মাল্টিপল মানে লিগামেন্টস একসাথে যদি ইনজুরিজ হয়ে থাকে। একটা সমস্যা আসছে যে এখন তো মানে আমি শুনছিলাম যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি প্রচন্ড লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে বোনের ডেন্সিটি কমে যাচ্ছে। তো মানুষের এই এসি ঘরে থাকা, রোদে বেরোনোর অভাব, এগুলো তাদের জীবনে একটা প্রভাব ফেলছে। তো এই ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিটা কমানোর জন্য কি রেগুলার কোনো ওষুধ ইউজ করা উচিত, নাকি এর কোনো ন্যাচারাল প্রসেস আছে, বা
এটা কতটা ফ্যাক্টর হয়ে যেতে পারে যে আমাদের যে ইনজুরিটা হয় সেই ইনজুরির ক্ষেত্রে? তো ভাইটামিন ডি একটা খুবই ক্রুশিয়াল ভিটামিন আমাদের জন্য, কারণ এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন। শরীরে আমরা অনেক হয়তো ডায়েটারি ক্যালসিয়াম খাচ্ছি, হুম হয়তো সে সারাদিন দুধ দই ছানা অনেক কিছু খাচ্ছে, হুম কিন্তু তার ক্যালসিয়ামটা হয়তো শরীরে অ্যাবজর্বই হচ্ছে না, পুরোটা হয়তো গাট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ওকে। সেইটা হওয়ার মেইন রিজন হলো ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। তো ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সিম্পল আমাদের যে সাইন্সগুলো আমরা দেখি বা সিমটমসগুলো আমরা দেখি, হুম যে ফেটিগ লাগছে, আমাদের উইক লাগছে, আমরা অতটা এনার্জি পাচ্ছি না, গা হাত পায়ে বিভিন্ন বনে বনে ব্যথা, বা আমাদের মাসেলে যদি চিপে দেখা হয় ব্যথা হচ্ছে, এই টাইপের সিমটমস দেখতে পারবেন। হুম তো এই টাইপের ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি ট্রিটমেন্টের প্রথম উপায় হলো যদি একটু হলেও সানলাইট এক্সপোজার আমরা দিতে পারি। ইস ডেসক্রাইব কি 30 মিনিটসের কাছাকাছি যদি 30 মিনিট আমরা যদি সানলাইট এক্সপোজার একটু নিজেদের লাইফে রাখতে পারি, হুম সেটাই এনাফ। তাছাড়া আপনাকে ভাইটামিন ডি সাপ্লিমেন্টস যদি আপনার কম থাকে, কিছুটা অ্যাকিউট থেরাপি, মানে হঠাৎ করে একটা 3 মাসের একটা কোর্স আপনাকে উইকলি করতে হবে। হুম তারপরে হয়তো আপনি একটা মেনটেন্যান্স থেরাপিতে রাখতে পারেন নিজেকে, হুম যেটা মাসে বা 15 দিনে একটা করে আপনাকে ভাইটামিন ডি জেনারেলি আমরা দিয়ে থাকি, যেটা আচ্ছা। মেনটেন করে রাখে ওই ভাইটামিন ডি লেভেলটাকে। এবার সেগুলো কি নিয়মিত চেক আপের প্রয়োজন আছে, যে টেস্টে, যে অ্যাকচুয়ালি ধরুন আমার কোনো প্রবলেম নেই, হুম স্টিল আমার কি চেক করে নেওয়াটা দরকার যে আমার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কি নেই? তো যদি প্রবলেম না থাকে, প্রবলেমের জন্য ওয়েট না করে ভাইটামিন ডি, ভাইটামিন বি 12 এগুলো আমরা অল্টারনেট কখনো কখনো 2-3 মাসে যখন আমরা রেগুলার চেক আপস করি, সেই সময় চেক আপ করে নেওয়াটা কিন্তু বেটার। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা এটা ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু ভুগছি। হুম তাহলে হয়তো আমাদের সাপ্লিমেন্টস নিতে কোনো ক্ষতি তো নেই। তো যদি খুব বেশি ভাইটামিন ডি বেড়ে গিয়ে থাকে কারোর, হুম তাহলে সেটা আবার টক্সিসিটির একটা প্রবলেম থাকে, সেটা টাইমের সাথে সাথে শরীর কিন্তু নিজের থেকে ওটা ভাইটামিন ডি কমিয়ে নেয়। হুম তখন আমাদের এক্সট্রা সাপ্লিমেন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু কারোর কম থাকলে অবশ্যই তাকে সাপ্লিমেন্ট নিতে হবে। তো মেন ব্যাপার হলো যদি মানে 2-3 মাসে অন্তর অন্তর আপনি ব্লাড টেস্ট করাচ্ছেন, তাহলে কিন্তু ভাইটামিন ডি ওর মধ্যে কিন্তু থাকা করে নেওয়া বেটার। উচিত। আপনার তো বহু অপারেশন বা বহু এই ধরনের ইনজুরি নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। দু একটা যদি স্টোরি শেয়ার করেন, একটা অলরেডি আপনি করলেন, যেটা হয়তো মোটিভেশনও দিতে পারে আমাদেরকে, আবার এরকম হতে পারে যে যেটা থেকে হয়তো আমরা সতর্কও হতে পারবো যে আমাদের কিভাবে চলা উচিত। এক্স্যাক্টলি। তো আমাদের একজন স্বনামধন্য প্লেয়ার, হুম যিনি আর কি ইস্টবেঙ্গলে আগে খেলতেন, তো তিনি অনেক দিন ধরে একটা মেনিসকাসের সমস্যা নিয়ে ভুগছিলেন। এই তো মেনিসকাসটা একটু বুঝিয়ে বলুন। তো মেনিসকাস জিনিসটা কি? মেনিসকাস হলো আমরা যেমন সিটে এখন বসে আছি গদির মতো, হুম তো আমাদের যেমন থাই বোন আর শিন বোনের কথাটা বললাম, মানে ফিমার আর টিবিয়ার বোন যেটা নি জয়েন্ট তৈরি করছে, হুম তো সেই জয়েন্টের মধ্যে একটা গদির মতো থাকে। ইটস জাস্ট লাইক কুশন, যেটা কুশনের মতো আমরা মানে দুটো হাড়ের মাঝখানে ফ্রিকশনটাকে কমাচ্ছে, মানে হাড়ের মধ্যে যাতে ঘর্ষণ না হয় সেই জন্য ওটা একটা সাপোর্টের মতো দিচ্ছে। হুম তো এই মেনিসকাসটা আমাদের বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে থাকে। কারোর প্লেয়ার্স হলে তাদের অ্যাকিউট মেনিসকাল টিয়ার হয়, মানে যদি তারা খেলতে খেলতে হঠাৎ করে ট্যাকলস অ্যান্ড টার্নস করে, সেই সময় মেনিসকাল টিয়ার হওয়ার কিন্তু চান্সেসটা বেশি। তো আচ্ছা। সেই ক্ষেত্রে তারা একটা ওই জয়েন্টে পেন, একটা নয়িং পেন অনেক দিন ধরে অনেক সময় অনুভব করতে পারে। কমপ্লিট টিয়ার হয়ে গেলে পাটা একটা লক মতো হয়ে যায়, আটকে যায়। এইটা হলো মেনিসকাল টিয়ারের জেনারেলি সাইন্স। এবার মেনিসকাল টিয়ার বয়স্ক লোকেদেরও হতে পারে, যেটাকে ডিজেনারেটিভ মেনিসকাল টিয়ার বলে, হুম যেটা আমরা দেখি ইউজুয়ালি 50 মানুষদের জেনারেলি দেখা যায়। তাদের কীরকম হবে, সিঁড়ি দিয়ে হঠাৎ করে নামছেন, হঠাৎ করে একটা খট করে হাঁটুতে কিছু একটা হলো, তারপরে হাঁটুটা যেন লক মতো হচ্ছে বারবার, সেদিনকার মতো ব্যথাটা কমে গেল, কিন্তু আবার 1 সপ্তাহ বাদে ব্যথাটা আবার বাড়ছে। তো এটা মাল্টিপল টাইমস হাঁটুটা মাঝে মাঝে আটকে যাওয়া, বা হাঁটুটা মাঝে মাঝে ডিসকমফর্ট ফিল হওয়া, বা হাঁটুটা মুভমেন্টটা ঠিকঠাক ফ্রি হচ্ছে না, হাঁটুর ভেতরে কিছু একটা যেন গ্রাইন্ডিং মোশন হচ্ছে, এইগুলো জেনারেলি ডিজেনারেটিভ মেনিসকাল টিয়ারের সাইন। তো আচ্ছা। অস্টিওআর্থ্রাইটিস এটা এই কি টাইপের, সব সময় সে ফিল করবে? সে মোস্ট অফ দ্য টাইম যখন চলছে বা সিঁড়ি দিয়ে চড়ছে বা চেয়ারে বসে আছে বা নিচুতে বসে আছে, উঠতে গেল, সেই সময় ফিল করবে যে হাঁটুর ভেতর কিছু একটা মুভ হলো, বা হাঁটুটা যেন আটকে আছে, ফ্রি নেই। তো এই টাইপের ফিল করা কিন্তু জেনারেলি ডিজেনারেটিভ মেনিসকাল টিয়ারের লক্ষণ। এবং আমরা তাজ্জব জেনে যে অস্টিওআর্থ্রাইটিসের আগের স্টেজ কিন্তু মেনিসকাল টিয়ার এরকম। তো এই যে আমরা এত শুনি যে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, হাঁটু ক্ষয় হয়ে গেছে, তো এইটা মেনিসকাল টিয়ার থেকে ইউজুয়ালি বেশিরভাগ সময় কার্টিলেজ বা মেনিসকাল টিয়ার থেকে শুরু হয়।
তো এই টাইপের টিয়ার বয়স্ক যাদের মানুষদের হচ্ছে বা এরকম সিমটম অনেক দিন ধরে তারা ভুগছেন, তাদের কিন্তু ওটা চেক করিয়ে নেওয়া উচিত। এবার এই প্লেয়ারের কথাটা বলুন। এবার যে প্লেয়ারের কথাটা আমি বলছি, তিনি অনেক দিন ধরে হাঁটুতে একটা নয়িং পেন নিয়ে ভুগছেন। অনেক সময় তাকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে, বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট বিকজ সে 100% দিতে পারছে না। মানে উনি প্লেইং 11-এর প্লেয়ার? এক্স্যাক্টলি। আচ্ছা। তো ওনাকে সিজনস থেকেও আউট হতে হয়েছে ব্যথাটা নিয়ে। মাল্টিপল অর্থোপেডিক সার্জনসকে তিনি দেখিয়েছেন, এমআরআইও 2-3 বার অলরেডি হয়ে গেছে রেপুটেড সেন্টার্স থেকে। তাতে দেখা যাচ্ছে যে মেনিস্কাল টিয়ার মিডিয়াল মেনিস্কাসে আছে এবং পার্শিয়াল এসিএল টিয়ার আছে। তো এই টাইপের টিয়ারে কি হয় কি, ইটস এ ডাউটফুল সিনারিও, মানে এটা সার্জারিও করতে হতে পারে, নাও করতে হতে পারে, হয়তো মেডিসিনের দ্বারাও ঠিক হতে পারে। তো দের ইজ নো ওয়ান ওয়ে, মানে একটা যে অভিমত কোনো ডক্টর দেবেন এরকম কিন্তু সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমাদের জেনারেলি বিভিন্ন লোক বিভিন্ন রকম মত দিয়ে ওনাকে অনেক দিন ধরে ঘোরাচ্ছেন। উনি পাজলড হয়ে গেছেন। কিছু চেনাশোনা ফিজিওথেরাপিস্টের থ্রু দিয়ে আমার কাছে রেফার হলেন। তো দেখার পরে আমি বুঝেছি যে এসিএল টিয়ারটা কিন্তু অতটা সিরিয়াস কিন্তু ওনার নয়। ওনার আচ্ছা। স্টেবিলিটি কিন্তু হাঁটুর অনেকটাই ভালো ছিল শুরু থেকে। তো এসিএল এর ব্যাপারটা যদি ক্লিনিক্যালি আমাদের ডাউটফুল না লাগে, তাহলে আমরা জেনারেলি ভাবি যে এটা রিহ্যাবের দ্বারা সম্ভব ট্রিটমেন্ট, মানে এক্সারসাইজ বা ফিজিওথেরাপির দ্বারা আরামসে এটা ট্রিটমেন্ট করা সম্ভব। রইল মেনিসকাসের ব্যাপারটা। মেনিসকাসের ব্যাপারটা ডিটেক্ট হওয়ার পরেই তাকে আমরা জেনারেলি অপশন দিই কি এতে কিন্তু ইনজেকশনসেরও একটা রোল থাকে। ইনজেকশনস বলতে জেনারেলি প্লেয়ারদের ক্ষেত্রে আমরা যেটা ফেভারেবল হয় সেটা হলো প্লেটলেট রিচ প্লাজমা। সেটা আমাদের রক্তেরই একটা অংশ, উপাদান, পিআরপি। টিআরপি। তো এই পিআরপিটা তো হেয়ার ট্রিটমেন্টেও সম্ভবত ইউজ এক্স্যাক্টলি। হয়, রাইট? তো হাঁটুর এরকম বেশিরভাগ উপাদান যেগুলো আপনাকে বলবো হাইলুরোনিক অ্যাসিড স্কিনে ইউজ হয়, পিআরপি এগুলো স্কিনে বা হেয়ার ট্রিটমেন্টে ইউজ হয়। তো এগুলো এক একটা হিলিং, মানে দেয়ার আর মিলিয়ন্স অফ সেলস এর মধ্যে থাকে যেগুলো হিলিং পোটেনশিয়ালের কিন্তু আছে, ওদের মধ্যে অনেকটা হিলিং পোটেনশিয়াল আছে। এরপর আমরা বলবো স্টেম সেলস নিয়েও। তো স্টেম সেলসেও কিন্তু এরকম টাইপের হিলিং পোটেনশিয়াল অনেক থাকে। তো এই হিলিংয়ের যে প্রপার্টিটা, এটাই ইউজ করা হয় বিভিন্ন ধরনের ব্যথা, অনেক দিন ধরে ব্যথা। এগুলো কি ইনজেকশনটা হাঁটুতেই দেওয়া হয়? এক্স্যাক্টলি। তো এটা ঠিক পয়েন্টে যে টেন্ডানে বা যে লিগামেন্টে প্রবলেমটা হয়েছে সেই জায়গায় কিন্তু ইনজেকশনটা পৌঁছানো খুব দরকার। আচ্ছা। যদি আমাদের শোল্ডারে ধরুন মাসেল টিয়ার হয়েছে, তো ওই মাসেলের কাছে গিয়ে আমাদের ইনজেকশনটা পৌঁছাতে হবে। শোল্ডারে এত বড় মাসেলস থাকে যে অনেক সময় আমরা যদি ব্লাইন্ড প্রসিজার হিসেবে দিই ওটা কিন্তু ঠিকঠাক পৌঁছায় না। সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড গাইডেড দেওয়াটা বেটার হয়। মানে আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে ওই ঠিক লিগামেন্টের কাছে, অনেক সময় সুপারফিশিয়াল লিগামেন্টে ধরুন দিচ্ছি যেমন মেনিসকাসে, সেটা আপনারা ব্লাইন্ডও দিতে পারেন বা হিলে দিচ্ছেন। অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলে একটা জিনিস হয়, হিলস পেন হয়। তো অনেক দিন ধরে হিল পেনে পিআরপি কিন্তু খুব ভালো কাজ করে। তো সেই পেশেন্ট কিন্তু পিআরপি দেওয়ার পরে জেনারেলি তার একটা পিআরপি দেওয়ার পরে ব্যথাটা কিছুদিনের জন্য বেড়েও যায়। ওই বাড়াটা হয় ইনফ্লামেশন, মানে ওখানে ফুলে যাওয়ার জন্য। তারপরে ধীরে ধীরে করে রিহ্যাব করে সে কিন্তু এখন খেলতেও পেরেছে। সে লাস্ট আইএসএলেও খেলেছে, এখন সে ক্লাব চেঞ্জ করেছে, কিন্তু হি স্টিল প্লেইং। তো জাস্ট বাই পিআরপি ইনজেকশন তার কিন্তু সেটা পুরোপুরি হিল হয়ে গেছে এবং ফলো আপ এমআরআইতেও দেখাচ্ছে কিন্তু মেনিস্কাল টিয়ারটা অনেকটাই হিল হয়ে গেছে।